শহরে। অন্যদিকে আজকেই মুখ্যমন্ত্রী তার রণংদেহী মূর্তি নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছেন, যা মুখে আসে তাই বলে প্রতিপক্ষকে প্রধানত গালাগালি দেওয়ার জন্য। আর এর মাঝখানে যে কাহিনীটা চাপা পড়ে যাচ্ছে সেটা অত্যন্ত বেদনাদায়ক, এবং চাক্ষুষ করার পরে আমার মনে হয়েছে এই কাহিনী আপনাদের সকলের জানা উচিত। কেননা এদেরকে সামনে রেখে যে কুৎসিত রাজনীতি আমাদের শাসক দল করে চলেছে সেটাও একই সঙ্গে এক্সপোজড হওয়া উচিত। এই কাহিনী দেশের একটি রাজ্য যেটি ঘটনাচক্রে আমাদের একেবারে লাগোয়া প্রতিবেশী, সেই উৎকল ভূমিতে আমাদেরই রাজ্যের একটি বিশেষ জেলার, যার নাম মুর্শিদাবাদ, তার পরিযায়ী শ্রমিকদের নিত্য নৈমিত্তিকভাবে নিগৃহীত হওয়ার একটার পর একটা ঘটনা। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি গত কয়েকদিনে চাক্ষুষ করেছি। ইচ্ছে করলে সেই ভিডিওগুলি এখানে আপলোড করে আমি আপনাদের উত্তেজনা বাড়াতে পারতাম, কিন্তু দায়িত্ব জ্ঞান সম্পন্ন সাংবাদিকতা করি বলে সেই কাজটা আমি এখনো করছি না। শুধু এইটুকু আপনাদের বলছি, সেটা হচ্ছে যে ধরনের একেবারে ভিজিলান্টে ফোর্স বাজারে নেমে পড়েছে, যেখানে সেখানে যে কোনো লোককে মোটরসাইকেল চড়তে দেখলে বা সাইকেল চড়তে দেখলে তাকে থামানো হচ্ছে, যেন তারা আইনের রক্ষক হিসেবে নিজেদের প্রমাণিত করার চেষ্টা করছে। বলছে এইটা দেখাও, সেইটা দেখাও, আধার কার্ড দেখাও, মুখ দেখাও, এবং প্রত্যেককেই যে প্রশ্নটা করা হচ্ছে, আপ কাহা সে আয়ে হো। এবং আমাদের এই গরিব গুরব মানুষ বিভ্রান্ত হয়ে বলছেন আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। कितना बार मना किया है आपको? मुर्शिदाबाद से ही हम आना, आप सब बांग्लादेशी है, हम लोग को पता है। আর আমাদের রাজ্য সরকার কি করছে? মানুষের দুর্গতি নিয়ে কি ধরনের কুৎসিত রাজনীতি করা যায় তার একটার পর একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন ভাব দেখাচ্ছে যেন পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের মায়া কান্না একেবারেই থামছে না। আজকেও অলমোস্ট অভিযোগের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনলাম, পরিযায়ী শ্রমিক আপনাদের বলছি, আপনারা কেন ফিরছেন না? আপনার ডাকে ফিরবেন মরতে? সেটা তো বলার কথা নয়। তার চেয়েও বড় কথা, নিগৃহীত হয়ে কেউ যখন ফেরেন, আর বিশেষ করে যদি তার মরদেহ আমাদের রাজ্যে আসে, তাহলে দেখবেন একেবারে ঠিক যেভাবে উপরে শকুনরা ভাগাড়ের কোনো মরদেহ দেখলে ঝাঁপিয়ে পড়ে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা সেইভাবে ওই গ্রামে যাবেন, এবং যেই ক্যামেরা বন্ধ হয়ে যাবে তারপর সেই যে বিস্তৃতির অতলে তারা তলিয়ে যাবেন, কেউ তাদের কথা দ্বিতীয়বার বলবে না। এমন একটা পরিস্থিতিতে আজকে দেখলাম একা কুম্ভের মতো আমাদের এ রাজ্যের প্রাক্তন কংগ্রেসের সভাপতি, সাংসদ এবং দিল্লির রাজনীতিতে অতি পরিচিত মুখ অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছিলেন এই পরিযায়ী শ্রমিকদের দুর্গতির কথা জানাতে, এবং তিনি কি প্রতিক্রিয়া জানালেন সেটাও বাইরে বেরিয়ে সাংবাদিকদের তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। তবু একটু গভীরে যাব বলে আমি অধীরকে ধরার চেষ্টা করছিলাম, নানা রকম যান্ত্রিক বিভ্রাটের কারণে এতক্ষণ করে উঠতে পারিনি। অবশেষে অধীরের দর্শন পেয়েছি। অতএব আপনারা একটু শুনুন তার মুখ থেকেই যে বিষয়ে তার কি বক্তব্য। অধীর, আমি আপনার ফল ছিল আপনার ওখান থেকে আমাকে দর্শন করা বলছেন, আপনি দর্শন পেয়েছেন, আমি এতক্ষণ কোন যন্ত্রের গন্ডগোল সেটাকে স্বীকার করতে হবে আপনাকে? না না, আমি সবই স্বীকার করছি। আমি তো দর্শন পেয়ে, সাধারণত লোকে ভগবানের ক্ষেত্রে বলে, তুমি এটাকে এক্সেপশন নিচ্ছ কেন? আপনার মানে আপনার যা যন্ত্র আছে তার ত্রুটির জন্য একটা কথা, কি করব? আমার গরিবের চ্যানেল, যন্ত্রপাতি খারাপ। সুমন দা, ইউ আর অ্যান
স্ট্যান্ডিং ইন দ্য কান্ট্রি। আপনাকে আমি বাংলার দেশের সাংবাদিকগুলো আপনাকে মনে না সে ঠিক আছে, আমি জানতে চাই আজকে কি হলো, প্রধানমন্ত্রী কি খাওয়ালেন? আবার আটকে গেছে। এ বড় ঝামেলার সংযোগ দেখতে পাচ্ছি আজকে, যতবার কথা বলতে চাই ততবার আটকে যাচ্ছে। আপনার ভাবনার মধ্যে একটা মৌলিক দৃষ্টিভঙ্গি আছে, আপনার খবর পরিবেশনের মধ্যে যেটা মৌলিক দৃষ্টিভঙ্গি আছে, আমি এটাকে তারিফ করে বলতে চাই যে যেটা কেউ লক্ষ্য করে না সেটা আপনি লক্ষ্য করেন, তার জন্য আপনি অনন্য একটা ব্যক্তিত্ব, অন্তত সাংবাদিক জগতে। এবার বলি, আপনি যে কথাটা বলেছেন না, খুবই মারাত্মক কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিক সারা দেশে আজ অত্যাচারিত। আমি কয়েক মাস আগে টেক্সটাইল হাব অফ ইন্ডিয়া, সেই পানিপথের শ্রমিকদের কি দুর্দশা, 137টা পরিবার পালিয়ে চলে এসেছিল নর্থ দিনাজপুরে। তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর, জানার পর, ভিক্টরকে নিয়ে, আমি যেহেতু ভিক্টর এখানকারই ছেলে, সঙ্গে সঙ্গে চলে গেছিলাম পানিপথ। পানিপথে গিয়ে সেই সমস্ত শ্রমিক বস্তিতে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, জেনেছি কোন কোন কারখানায় তারা চাকরি করে, সেখানে তাদের উপর কি ধরনের জুলুম হচ্ছে। তারপর আমি কারখানার মালিকদের সঙ্গে দেখা করেছি, কারখানার মালিকদের সঙ্গে দেখা করে বলেছি, এই শ্রমিকগুলো আছে বলে কিন্তু আপনি রোজগার করেন, একই না, এই শ্রমিকগুলো আছে বলে আপনি সস্তায় রোজগার, তাদের কাছ থেকে তাদের নৈপুণ্যতাকে ব্যবহার করতে পারছেন, আপনি লাভ করছেন, আপনার পুঁজি বাড়ছে। সত্যি না মিথ্যা বলুন? বলছে হ্যাঁ দাদা ঠিক বলছেন। তাহলে এদেরকে রক্ষা করার দায়িত্ব কেন নেবেন না? এরা শুধু শ্রমিক নয়, এরা হরিয়ানার অর্থনীতির সঙ্গে যুক্ত। এদের রোজগারে আপনি বড়লোক হচ্ছেন, এদের রোজগারে পশ্চিমবঙ্গে তারা যে টাকাটা পাঠাচ্ছে রেমিটেন্স করে, তাদের সেই এলাকার অর্থনীতি মজবুত হচ্ছে। তাহলে কেন তাদের পাশে দাঁড়াবেন না? আমি হরিয়ানার কংগ্রেসের নেতাদের সঙ্গে যোগাযোগ করলাম, সেখানকার ইন্ডাস্ট্রিয়ালিদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানকার কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং বিশ্বাস করবেন না, সেই কারখানার মালিকরা সমস্ত শ্রমিককে কারখানার মধ্যে ঢুকিয়ে খাইয়ে দাইয়ে বলেছিল আমরা আছি আপনাদের পাশে। সেখানকার লয়ারকে ডেকেছিলাম, এবং কয়েক মাস পর আজ পর্যন্ত সেখানে আর কোনো ঝামেলা হয়নি। আমি সেদিন বুঝেছিলাম এগুলো বাঁচিয়ে রাখা হয়েছে, সমস্যাগুলো চেষ্টা করলে সব সমস্যার সমাধান না হলে অনেক সমস্যার সমাধান হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আপনি দেখবেন এই উড়িষ্যায় আমি যাব, আপনার চ্যানেলে বলে দিলাম, উড়িষ্যায় আমি যাব, এই ঝামেলা উড়িষ্যায় থামাবো থামাবো থামাবো। কয়েকদিন আগে এই মুর্শিদাবাদের একটা ছেলেকে, জুয়েল বলে একটা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে। শুধু তাই নয়, আমার কাছে উড়িষ্যা থেকে ফোন এলো একদিন যে দাদা আমরা বেরোতে হচ্ছে না ঘর থেকে, আমাদেরকে বাঁচান, আমরা পালাতে চাই এখান থেকে। আমরা কোন ট্রেনে আসতে চাইছি তোমরা? ওর একটা ট্রেনের নাম করে, ট্রেনের নামটা দিল আমাকে। আমি সেখানে লোকজন দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে স্টেশন পর্যন্ত আনিয়ে ট্রেনে উঠিয়েছি। ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, যতক্ষণ পর্যন্ত তারা ট্রেনে উঠতে পেরেছে আমি তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, তাদেরকে ট্রেনে উঠিয়ে বাড়ি ফিরিয়ে এনেছি। কিছুদিন আগে ভদ্রকে, উড়িষ্যার ভদ্রকে এই রকমের ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদের লোকদের উপর হামলা হচ্ছিল, সেখানকার পুলিশের এসপির সঙ্গে কথা বলে তাদেরকে রক্ষা করে বাড়ি পাঠিয়েছি। অতএব আমি এই কথাটা বলছি যে মনে করলে কিন্তু এদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা যায়। এটা একটা সামান্য অংশের মানুষ করছে, যাদেরকে আপনি ভিজিল্যান্টি বলছেন, এটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, মাইনাসকিউল, তারা মাইনাসকিউল মাইনরিটি অফ দ্য সোসাইটি। এটা কিন্তু সব জায়গাতেই তারা কিন্তু সংখ্যায় অল্প। কারণ আজকে উড়িষ্যায় যদি বাঙালি যা বন্ধ হয়, পুরীর গল্প শেষ হয়ে যাবে। আজকে সব পরস্পর উপর নির্ভরশীল জগৎ আজকে পারেন এটা করতে, কিন্তু আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে না। ওখানকার চিফ মিনিস্টার, উড়িষ্যার চিফ মিনিস্টার সঙ্গে কথা বলতে পারে না, ওখানকার ডিজি, উড়িষ্যার ডিজির সঙ্গে কথা বলতে পারে না, ওখানকার এসপি, সম্বলপুরের এসপির সঙ্গে কথা বলতে পারে না। আজকে লক্ষ্য করুন, পাটনায় ব্যবসাদার খুন হলো হাসপাতালের মধ্যে, পাটনার পুলিশ, কলকাতার পুলিশের সাহায্য নিয়ে আসামি ধরে নিয়ে গেল, আপনারা দেখলেন কদিন আগে। তা যদি হয় তাহলে এখানে কেন পারছে না পশ্চিমবঙ্গের প্রশাসন, এখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে? পশ্চিমবঙ্গের তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমপি, তৃণমূলের মুখ্যমন্ত্রী উড়িষ্যার নেতাদের সঙ্গে যোগাযোগ করে কেন পারছে না বলুন? তার মানে একটাই, যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, চলতে থাক, চললে আমার পুঁজি হবে, রাজনৈতিক পুঁজি। ওই যে আপনি শুরু করলেন কুম্ভীরাশ্রু, ক্রোকোডাইল টিয়ার্স সেট হবে, দে উইল বি সেডিং ক্রোকোডাইল টিয়ার্স, তাতে ভোটের পুঁজি বাড়বে। তাই ভোটের পুঁজি বাড়াতে এই বিষয়গুলোকে চলতে দাও।
আমি কিন্তু আপনাকে এই চ্যানেলের সামনে বলে গেলাম, যদি চেষ্টা আমি তো করতে শুরু করেছি, এবং আমি এই ঝঞ্ঝাট থামাবো থামাবো থামাবো। কারণ আমি পানিপথে পেরেছি, আমি উড়িষ্যাতে পারবো বলে বিশ্বাস করি, আমার নিজের উপর স্থির বিশ্বাস। অলরেডি আমি সেখানকার লোকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছি। 2-4 দিনের মধ্যে দেখবেন আমি উড়িষ্যা পৌঁছে যাব সেই সমস্ত শ্রমিকদের কাছে। আমি প্রধানমন্ত্রীকে একই কথা বলেছি যে প্রধানমন্ত্রীজি, এই যে শ্রমিক, এরা কিন্তু আপনার যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষের, সেই অর্থ ব্যবস্থায় কিন্তু একজন অংশগ্রহণকারী ব্যক্তিত্ব। তাদেরকে আপনি এইভাবে সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের কথা বলছেন, আর তাদের উপরে হামলা হচ্ছে, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা কিন্তু মানা যায় না। আপনাকে এটা আমি এই কারণেই বলছি, আমার মনে হয় আপনাকে বলা দরকার, তাই বললাম। আমি মনে করি আপনি এটা আপনার সংজ্ঞান করবেন, মানে কনফিডেন্সে নেবেন এবং এটা চেষ্টা করবেন। আপনাকে খুব ভালো লাগলো, আপনি একটা মৌলিক বিষয় নিয়ে আপনি একটা বিষয় এই কথা তুলেছেন, অত্যন্ত পেনফুল, এটা হ্যারোইং ইনসিডেন্ট যাকে বলতে পারেন আপনি। পিটিয়ে একটা তরুণ তাজা যুবককে মেরে দিয়েছে উড়িষ্যায়। সেখানকার মানুষ, আমাদের সত্য আমি কথা বলবো না, আমি হরিয়ানাতে গেছি, সেখানে আম জনতা সত্য আমি কথা বলবো না, একটা অংশ তারা এটা করছে, যাদেরকে ভিজিল্যান্টি বলছেন আপনি। আরেকটা সমস্যা হচ্ছে কি, আরেকটা সমস্যা হচ্ছে আমাদের পক্ষ থেকে যে ধরনের তৎপরতা দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে তা তারা করছে না। আমি একটা পরামর্শ দিয়েছিলাম রাজ্য সরকারকে, সুমনদা, সেটা এই দুয়ারে সরকার করছেন আপনারা, এই দুয়ারে সরকারে যদি একটা করে পরিচয়পত্র দিয়ে দেন, সেই পরিচয়পত্রে সমস্ত কিছু এনসাইন করা থাকবে, কোথাকার সে, কোন গ্রাম, থানা কি, সব যদি আমি ডিটেলসে দিতে পারি, তাহলে সেখানকার পুলিশ এখানকার পুলিশকে যোগাযোগ করলে তার ছাড়া পেতে বাধ্য। অনেক জায়গায় আমি দেখেছি যে ভাষা বুঝতে পারে না। হরিয়ানাতে গিয়েছি, পুলিশের সঙ্গে আমি কথা বলছি, পুলিশ বলছে এদের ভাষা বুঝতে পারছি না, এরাও বলছে পুলিশের ভাষা বুঝতে পারছি না। দেখুন, হিন্দি যেমন একটা ভাষা, হিন্দির আমার অপভ্রংশ আছে। হরিয়ানার হিন্দি, রাজস্থানের হিন্দি আসল হিন্দি নয়। আপনি কোন দিকে যাবেন, কেউ কাউকে বোঝাতে পারছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে একটা, সেটাও একটা কারণ। কিন্তু সব মিলিয়ে জটিল অবস্থা। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার এই সমস্ত শ্রমিকদের বাঁচানোর জন্য। কেন আবার আমি অর্থ ব্যবস্থার কথা বলছি, সুমনদা, এই যে পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, যে টাকাটা পাঠাচ্ছে, তাতে কিন্তু গ্রাম বাংলার অর্থনীতি চলছে। আজকে গ্রামে গ্রামে মুর্শিদাবাদে আমি দেখেছি পাকা পাকা বাড়ি হচ্ছে, টাকা আরবের, টাকা অন্য রাজ্যের, সেই টাকাটা ইনভেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গে। সেখান থেকে তো সুরকি কিনছে, বালি কিনছে, কয়লা কিনছে, লোহা কিনছে, তাহলে বাংলার অর্থনীতিটা রোটেট করছে তাদের দেওয়া টাকায়। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে আজকে যে রেভিনিউ, সেই রেভিনিউটা বড় অংশ এই রেমিটেন্সের মাধ্যমে আসছে। এটা কিন্তু কেউ দেখছে না সূক্ষ্ম জিনিসগুলো। তাই পশ্চিমবঙ্গ সরকারের আরো বেশি সেন্সিটিভ হওয়া উচিত বলে মনে করি। কিন্তু তারা কি করছে, এটাকে সেই ভোটের গল্প, পশ্চিমবঙ্গে যা কিছু হবে ঘুরিয়ে ফিরে সেই ভোট, ভোট আর নোট, এই হচ্ছে বাংলার পরিচয় আজকে। হুম। না, তারাও তো একথাও বলতে পারে যে যেহেতু তুমি মুর্শিদাবাদের নেতা, মুর্শিদাবাদের জন্য তোমার প্রাণ কাঁদছে, তাই তুমি দৌড়দৌড়ি করছো। তো তোমার উদ্দেশ্য তো এমন কিছু সাধু না হতে পারে। সুমনদা, আপনি ভালো করেছেন, খুব ভালো আপনি সমালোচনা করলেন। আমি কিন্তু পানিপথে যে গেছিলাম, সেখানে একটা মুর্শিদাবাদের শ্রমিক ছিল না, সব নর্থ দিনাজপুরের শ্রমিক ছিল। আপনি খোঁজ নিয়ে দেখবেন, তারা ভালো করে বাংলা বলতে জানে না, শেরশাবাদী তারা, যার জন্য ভিক্টরের কথাটা বললাম। নর্থ দিনাজপুরের তারা লোক, ইসলামপুর এলাকার লোক, আমি তাদের জন্য গেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন তো এরা তোমারও রাজনৈতিক পুঁজি। গত কোভিডে আমি 4টে মোবাইল অন করে রেখে 4টে লাইন অনলাইন মোবাইলের মানে নাম্বার দিয়ে আমি পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে খাবার জুগিয়েছি, হাজার হাজার। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ভোটের পরোয়া করি না, আমার ভোটও নাই, আমার মানুষের কষ্ট পড়েছে, মানুষ বিপদে পড়েছে, তাই তাকে দেখতে হবে, এটা আমার জানা। এবং দায়িত্ব নিয়ে বলছি, কোনো ভোটের সম্পর্ক নাই, আপনি নিশ্চয় থাকতে পারেন, ভোটের কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে তো আমার নিশ্চিন্ত হওয়ার ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে তুমি যেমন একটা ন্যারেটিভ খাড়া করছো, তারাও তোমার সম্পর্কেই ন্যারেটিভ খাড়া করতে পারে। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি, না একটা প্রশ্ন, তোমার তো প্রতিবেশী জেলার এমপি হচ্ছেন মহুয়া মৈত্র। তিনি সম্প্রতি ওড়িশার গৃহবধূ হয়েছেন, যাকে বিয়ে করেছেন তার সঙ্গে তোমার নিশ্চয়ই পরিচয় আছে। তুমি যখন সংসদে ছিলেন তিনিও ছিলেন, খুব প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একজন ব্যক্তি। তিনি ইচ্ছে করলে তো এখানে ইন্টারভিউ করতে পারেন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাথায় একজন ওড়িয়া বসে আছেন, তার নাম প্রতাপ নায়েক। তিনি
লেখাপড়া করেছেন ওখানে, বড় হয়েছেন ওখানে, কিন্তু এখন তিনি দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন পশ্চিমবঙ্গের ফেডারেশনভুক্ত সরকারি কর্মচারীদের মাথায়। কেন এদেরকে পাঠানো হয় না টু পারসুয়েট দেয়ার ওন পিপল? কেউ শ্বশুর বাড়ির, কেউ বাপের বাড়ির। আর এই যে একটা আর উদাসীনতা, কংগ্রেসই বা ওখানে কি করছে? ওড়িশা কংগ্রেস হাত ধুয়ে আছে, এখানকার প্রদেশ কংগ্রেসই বা কি করছে? তুমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করছো, যে 3 দিন আগে যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং হলো, তাতে কি এই ইস্যুটা তুলেছিলে? অবশ্যই তুলেছিলাম, 100 বার তুলেছিলাম। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি মিটিং এ সুমনদা আমি এটাকে তুলেছি, ইট ওয়াজ নোটেড অলসো, এটা নোট ডাউন হয়েছে। আমি এটা বলেছি, তা সেই সিডলসির মিটিং এ আমার পাশে মীরা কুমার বসেছিলেন, যিনি ফরমার স্পিকার ছিলেন। তিনি আমার কথাটা শুনে কনভিন্স হলেন। আমি ওয়ার্কিং কমিটি মিটিং এ বলেছি যে বাংলাদেশি আর বাংলা ভাষী এই দুয়ের আবর্তে পড়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিপদ বাড়ছে, সিডব্লিউসিটাকে নোটে নিক। আমার পাশে বসেছিলেন মীরা কুমার, ফরমার স্পিকার অফ লোকসভা, তিনি আমাকে প্রেস করলেন, অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন অধীর তুমি ঠিক বলেছো, এটা কিন্তু দেখা দরকার। অবশ্যই বলেছি। এবং আমি যে উড়িষ্যা যাব, সেখানকার কংগ্রেসীদের সঙ্গে যোগাযোগ করিতে যাব, না যাবো কি করে? অবশ্যই যাব। আমি যোগাযোগ করা শুরু করেছি। ওখানে ভক্তচরণ দাস আছে, আমাদের কংগ্রেস দলের সভাপতি, তার সঙ্গে যোগাযোগ করছি। আমি পাইনি, আজ আগামীকাল সকালে আবার তাকে ধরবো। আমি ততক্ষণে আমি দেখলাম দিল্লিতে তো এলাম, সিডব্লিউসির মিটিং করতে এলাম দিল্লিতে, এই সুযোগে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলাম প্রধানমন্ত্রী, উনি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলেন। আমি সেই সুযোগটা ছাড়লাম না। সেই সুযোগে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমি ডিটেলসে তাকে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। আমি তার সুযোগ কেন ছাড়বো? আমি চাপ তো তৈরি হোক না, সে ঠিক আছে। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কি ছিল? বিরোধী দলের লোক, আমার কাজ না না, আমি বলছি চাপ প্রধানমন্ত্রী সৃষ্টি করা। আমি নিজে তো সব তো করতে পারবো না। আপনি দেখুন না, একটা কিছু তুলল ভারতবর্ষের সংসদে, যাদেরকে দেখিয়ে ভোট করছে, তারা তো তুলতে পারতো ভারতবর্ষের সংসদে যে আমাদের ওখানে এগুলো হচ্ছে, এটা কেন বন্ধ করা হোক। কেউ কিন্তু তোলেনি। প্রধানমন্ত্রীকে আমি যখন বোঝালাম, মনে হলো যে প্রধানমন্ত্রী সবটা ব্যাপারে অবহিত নন। মনে হয়েছে আবার সবটা ব্যাপারে তিনি অবহিত নন। বুঝতে পারছে এরকম হচ্ছে, মানে হ্যাঁ। আর এটা কন্টিনিউয়াস চলছে, সারা বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে এই অত্যাচার চলছে, শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে। এবং আরো আমি বলেছি, প্রিসাইজলি বলেছি, যে সেগুলো বিজেপি রুল স্টেটস। তার সামনে বসে আমি এই কথা বলেছি, অল আর বিজেপি রুল স্টেটস, ভেরি প্রিসাইজলি আমি তাকে বলেছি এটা। উনি বলে আচ্ছা আমি দেখছি কি করা যায়, এতটুকু বলেছি। আমি এর বেশি আর কি বলবো আপনাকে? সে ঠিক আছে। তো এখন তোমার ওড়িশা যাওয়ার কর্মসূচি কবে পাকা হবে বলে মনে হয়? 2 থেকে 3 দিনের মধ্যে উড়িষ্যা যাব, এবং দরকার সেখানে আন্দোলন করব। উড়িষ্যার ভুবনেশ্বরে গিয়ে অবস্থান করব দরকার হলে। উড়িষ্যায় এই উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের এই বিপদ থেকে মুক্ত করার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে, আমার যতটুকু ক্ষমতা আছে, টু দ্য এক্সটেন্ট অফ মাই ক্যাপাসিটি, আমি কিন্তু চেষ্টা করব, এটুকু বলতে পারি। এবং সেখানকার কংগ্রেস নেতৃত্বকে, উড়িষ্যার কংগ্রেস নেতৃত্বকে আমি এই ব্যাপারে সেন্সিটাইজ করবো এবং অ্যাক্টিভেট করব। তো এই ব্যাপারে এটা কি মুর্শিদাবাদ কংগ্রেস করবে, না প্রদেশ কংগ্রেসকেও দেখা যাবে তোমার সঙ্গে হাত মেলাতে? দেখুন, এগুলোর টেকনিক্যাল বিষয় জানা নাই। আমি একটা মানুষ হিসেবে আমার প্রথম কর্তব্য এটা মনে করেছি, আমি মুর্শিদাবাদের বাসিন্দা, মুর্শিদাবাদের মানুষ আমাকে 5 বার এমপি করেছে। আমি এমপি না থাকলেও আমার দায়িত্ব থেকে আমি নিজেকে এড়িয়ে যেতে পারি না। এবং আমি যেগুলো করছি মানুষের জন্য করছি, কাউকে না জানিয়ে করেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে গেছি, সেটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে জানিয়েও করিনি, আমি রাজ্য কংগ্রেসকে জানিয়েও করিনি। আমি মনে হয়েছে এটা আমার করা উচিত, আমি সেই উচিতার্থে করেছি। সেই একই উচিতার্থে আমি পানিপথ গেছিলাম, কাউকে না জানিয়ে, সেখানকার কংগ্রেসকে জানিয়েছিলাম। আমি যেখানে যাব সেখানকার কংগ্রেসকে অবশ্যই কনফিডেন্সে নিয়ে যাব, না যাবো কি করে? আমি সেখানকার কংগ্রেসের কনফিডেন্সে রেখে যাব। আমি সিডব্লিউসি একজন মেম্বার, আমি কোথাও যেতে পারি, সেখানকার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতে পারি, এরকম এই জন্য আমি যাবো সেখানটায়। আমার লক্ষ্য যে সেখানকার পরিযায়ী শ্রমিকদের বিপদ থেকে উদ্ধার করা, তাদের উপরে জুলুম, অত্যাচার, এই হিংসা যাতে না হয়, সেই বিষয়টাকে হাইলাইট করা এবং তাদের জন্য কোনো রিলিফের ব্যবস্থা করা। বুঝলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে এদিকে তো রাজ্যে ভোটে মানে ভোট পর্ব শুরু হয়ে গেছে। এখন তো মানে সবাই নেমে পড়েছে ময়দানে ভোটের লড়াই লড়তে। এই সময় তুমি যদি আজকে ওড়িশা, কালকে রাজস্থান, পরশু পানিপথ ঘুরে বেড়াও,
তাহলে তো তোমার নিজের পায়ের তলার মাটিটা খুব শক্ত থাকবে না? আমি মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদের পায়ের তলার মাটি যথেষ্ট শক্ত। আর আমি এসেছি হুম, পরশুদিন মাত্র। আমি বহরমপুরে হুম, থাকি, পরশুদিন এসেছি। কারণ দিল্লিতে ডাক পড়েছিল। আমি হুম, সিডব্লিউসির মেম্বার, তাই ডাক পড়লে তো আসতেই হবে। আর একটা কাজে তো আসি না আমি। আমি তার সঙ্গে দেখলাম যে যদি আমার পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে তোলা যায়, দিল্লি থেকে বসে বসে যোগাযোগ করে আমি তাড়াতাড়ি করে উড়িষ্যায় যেতে পারি, এই চেষ্টাটাও করছি। ওটা আমার কাজের মধ্যেই পড়ে। হুম, সব হুম, দায়িত্ব সবকিছুই করতে হবে। তার জন্য ভোটের কখন ঘন্টা বাজলো আর কখন ঘন্টা থামলো আমি তার জন্য অপেক্ষা করতে বসে থাকতে রাজি না। কারণ যখন হুম, গন্ডগোলটা চলছে, অত্যাচারটা চলছে, হামলা হচ্ছে, হিংসা হচ্ছে, তখন আমাকে যেতেই হচ্ছে সেখানে। হুম, হুম। ভোটের আচ্ছা, যখন ঘন্টা যখন কথা বাজুক বলার অবকাশই হলো, আর এখন তো ভোটের ঘন্টা থামুক। মুর্শিদাবাদের নয়া সেলিব্রিটির নাম হচ্ছে হুমায়ুন কবির। কেমন? তো হুমায়ুন কবির এত উদাত্ত আহ্বান জানাচ্ছে যে তার পুরনো নেতা অধীর চৌধুরীর সঙ্গে যদি একবার সাধিলেই সে খাইবে। তো এখানে তোমার কি প্রতিক্রিয়া? দেখুন, এই হুমায়ুন কবির সম্পর্কে আপনি সেদিনকে অনেক কিছু বলেছেন। যাক, আমি পিছন থেকে কারোর সমালোচনা করতে চাই না। এই হুমায়ুন কবির রোলিং স্টোন যাকে বলে, হচ্ছে রোলিং স্টোন, কখন কোথায় থামবে, কখন কোথায় দাঁড়াবে আমার জানা নাই। 24-এ যে লোকসভা হলো, সেই লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য দিল্লিতে আমার কাছে এসেছিলেন। তাকে লোকসভার প্রার্থী করতে হবে জঙ্গিপুর থেকে দাবি করেছিল। আর না, ওইসব হবে না এখানটাই। তো কখন কার সঙ্গে কখন যায় আমার জানা নাই। এক, 2 নম্বর হচ্ছে যে হুমায়ুন কবির কাকে ডাকছে সেটা আমি জানি না। আমার কাছে কোনো আহ্বান আসেনি। আহ্বান এলে যে আমি সাড়া দেবো সেটা না ভেবে নেওয়াই ভালো। কারণ আপনি তার কারণ জানেন, আপনি নিজে সেটা বলেছেন আপনার স্টেটমেন্টে। কথা হচ্ছে যে, ছোট্ট কথা বলে দিই, গত কয়েক মাস আগে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সমেত যে মুসলিম ডমিনেটেড যে এরিয়াগুলো আছে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু কংগ্রেসের পক্ষে একটা কিন্তু সংখ্যালঘু মানুষের মতামত ব্যক্ত হতে আরম্ভ করেছিল। এটা জেনে রাখুন আপনি ভালো করে শুনুন। এবং হুম, হুম, মমতার প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ডিসিলিউশন, তাদের সন্তুষ্টি হারিয়ে ফেলছে, তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু বুঝে গেছিল যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোট আমার পাশ থেকে সরে যাচ্ছে। এবং মমতা ব্যানার্জি ক্রমশ মোদির সঙ্গে লড়াইয়ে নামলো কে কার থেকে বড় হিন্দু তাই নিয়ে। মহাকাল, দীঘার সৈকতের, পুরীর মন্দির, জগন্নাথের মন্দির, দুর্গাঙ্গন, মোদির সঙ্গে কে কার থেকে বড় হিন্দু সেই প্রতিযোগিতা নেমে পড়ল। কারণ ও দেখতে পাচ্ছে মুসলমান আমার পাশে থাকছে না। কেন থাকবে? তুমি যদি একতরফা মুসলমানদের খালি ব্যবহারই করে যাও, মুসলমানরা কোনদিন বুঝবে না, তা তো হতে পারে না। ওয়াকআপ নিয়ে সে বলে দিল ওয়াকআপ নিয়ে আন্দোলন এখানে চলবে না। ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যাও, ওয়াকআপ নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন করতে গেলে আমার থেকে কেউ খারাপ হবে না। এটা কিন্তু মুসলমানরা খুব খারাপ ভাবে নিয়েছে। একটার পরে একটা তার পদক্ষেপে বাংলার মমতা বুঝতে পেরেছে এই মুসলমান ভোটকে আমি আর ধরে রাখতে পারবো না। ক্রমশ কংগ্রেস বা কংগ্রেস বামে যারা আছে ধর্মনিরপেক্ষ দল তাদের দিকে চলে যেতে পারে। এবং আমি জানি সেই কারণেই আজকে যাকে আপনারা যে ব্যক্তির কথা বলছেন, যাকে খুব বিজি পলিটিক্যাল লিডার বলে বলছেন, আজকে সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, সে আখেরে কিন্তু যাকে সাহায্য করছে তার নাম মমতা ব্যানার্জি। মিলে নেবেন আমার কথা, আমার কথাটা মিলিয়ে নেবেন। কারণ একটাই, মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছে। সেই ভোট মমতা ব্যানার্জির কাছে যাচ্ছে না। তাই মমতা ব্যানার্জি ক্রমশ হিন্দু ভোটকে গ্র্যাব করার জন্য চেষ্টা করছে। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে মুসলমান ভোট না পেলেও আমার কোনো দূরবর্তী লোকের কাছে থাকুক, আমার ধন হয়ে দূরে কারোর কাছে থাকুক, গচ্ছিত গচ্ছিত ধন হয়ে থাকুক, যখন দরকার আমি আবার সে গচ্ছিত ধন ফিরিয়ে নেব। এই স্ট্র্যাটেজি মমতা ব্যানার্জির। এটা ধীরে ধীরে প্রকাশ পাবে, মিলিয়ে নেবেন আমার কথা। তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, এক্সপেল করা হয়নি। তার জন্য তাকে কোন রকমের সব রকমের প্রোটেকশন দেওয়া হয়েছে, সব রকমের প্রোটেকশন, কোনো অসুবিধা নেই সেখানটাই। খুল্লা ছুট দেওয়া হয়েছে তাকে যা খুশি তাই করার। পুলিশকে মারার অধিকার আছে, পুলিশকে ধমকানোর অধিকার আছে, সাসপেন্ড হলেও
তৃণমূল পার্টির থেকে বরখাস্ত না হওয়ার অধিকার আছে, এবং সেইটা কিন্তু আগামী দিনে ক্রমশ প্রকাশ পাবে, এটা মেনে নেবেন, মিলিয়ে হুম। নেবেন। আর না, কংগ্রেস কিভাবে চলবে না চলবে আগামী দিনে কংগ্রেস সেটা বলে দেবে। কংগ্রেস কিভাবে চলবে সেটা প্রদেশ কংগ্রেসকে জিজ্ঞেস করবেন, কারণ আমি সেই দায়িত্বে নেই, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। বাকি আমি আমার কথা বললাম, আমি যেটা আমার রাজনৈতিক ভাবে আমি যেটা অনুমান করছি, আমার আমার যা দেখছি আমি বাস্তব, সেই বাস্তবতার উপর নির্ভর করে আমি আমার কথাটা বললাম, মিলিয়ে নেবেন আপনারা কথাগুলো। ওকে, তো এখন এই যে আজকের যে কারেন্ট রিয়ালিটি, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এখানে মুসলিমরা তো একটা খুব হবসন্স চয়েসে পড়েছে। ইফ নট মমতা, হু? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ওদের সামনে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে তো ভোটটা নষ্ট করা, তাও তো হতে পারে, কেননা দে লুক ফর সিকিউরিটি। কংগ্রেস অ্যাজ এ পার্টি, পশ্চিমবঙ্গ কি কংগ্রেসের ম্যাপে আছে? দেখুন, এত কাণ্ড ঘটে যায়, তোমাদের নেতাদের কেউ একটা টুইট পর্যন্ত করে না। উত্তরপ্রদেশে একটা ছোট্ট ঘটনা ঘটলে 4টে টুইট লিখে ফেলে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী। আর আরজি করের মতো ঘটনা ঘটলে তাদের অন্তরাত্মায় কোনো আওয়াজ হয় না। কলকাতায় ঘটনা আপনার আপনার হ্যাঁ, আপনার এই যে বিষয়টা তুললেন, এটার নিশ্চয়ই আপনার কথার মধ্যে এর অনেক গুরুত্ব আছে, এবং এটা তো ভাবনার বিষয় বটেই, অস্বীকার আমি করব না। কিন্তু একটা কথা আমি দেখেছি, আমি নিজে পরোক্ষ করেও দেখেছি, যে ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রাহুল গান্ধী প্রতি প্রচন্ড আস্থা আছে, প্রচন্ড বিশ্বাস আছে সংখ্যালঘু মানুষের, এবং গত লোকসভা নির্বাচন তার সব থেকে বড় প্রমাণ। আপনি দেখবেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে কংগ্রেস কিভাবে তাদের সমর্থন পেয়েছে। কিন্তু সেটা এক্সপ্লয়েট করার ভালো জায়গা তো বাংলা। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান তারা কিন্তু তাকেই ভোট দিবে যাকে কিন্তু ভরসা রাখতে পারে, পার্টি বলে নাই। যেখানে যে বিশ্বস্ত, যেখানে যে তাদের বিশ্বাসযোগ্যতা রাখতে পারবে, পশ্চিমবঙ্গের মুসলমান তাকে ভোট দিবে। তার সব থেকে বড় প্রমাণ গত বাই ইলেকশনে সাগর দিঘিতে আমাদের জয়। হ্যাঁ, আপনি বলবেন জয় করার পর সে পালিয়েছে, পালাতে পারে, সে পালাতে পারে, ব্যক্তি পালিয়েছে, কিন্তু সেখানে মানুষের সমর্থনটা কিন্তু পালায়নি। এটা এই জন্য বলছি কথাটা, যে যেখানে সংখ্যালঘু মানুষ মনে করবে যে একে বিশ্বাস করা যেতে পারে, এর ক্রেডিবিলিটি আছে, সেখানকার সংখ্যালঘু মানুষ তাকে কিন্তু ভোট দেবে বলে আমার মনে হয়। সেই সুবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদায়, দিনাজপুরে আপনি দেখবেন আমরা ভালো ফল করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও আজকে খুব ঝামেলা হলো কানেকশনে, তো ন্যাচারালি এখন ইলেকশন আছে। আমি ধন্য যে সুমনদার মতো লোক, সুমনদার মতো একটা সাংবাদিক আমাকে ডাকার প্রয়োজনটা মনে করছে, আমি নিজেকে ধন্য মনে করছি। নো নো নো, এইসব বলো না, না, এইসব না, ঠিকই মনে করছি। এটা বড় পাওনা আমার কাছে, এটা আমার কাছে বড় পাওনা আজকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত এখানেই শেষ করি, আবার ফিরে আসা যাবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।